বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর শেষ হওয়ার পর এই আলোচনাটা আবার খুব জোরে সোরে উঠেছে যে সার্জিও গোর সহ মার্কিন প্রশাসনকে একরকমের ভারত দিল্লিতে এমন সব কথা বোঝাচ্ছে কিনা যার ফলে বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন আবারও আসলে ভারতের চোখ দিয়ে দেখতে শুরু করেছে। ভারতের চোখ দিয়েই যে বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন দেখছে তার এক রকমের নজির সৃষ্টি করতেই ঢাকায় এসে সার্জিও গোর ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন কিনা সে প্রশ্ন উঠেছে। এবং প্রশ্ন উঠেছে যে তিনি আসলে আর কার কার সঙ্গে সাক্ষাৎ করলেন ওই 3 দিনের সফরে, এবং আসলে কি বার্তা তিনি দিয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে, তারেক রহমান সরকারকে। এসব প্রসঙ্গে বাংলাদেশে যেমন আলোচনা হচ্ছে ভারতেও। এই নিয়ে আলাপে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবিধা, ট্রাম্প প্রশাসনের এই যে একজন খুব গুরুত্বপূর্ণ কর্মকর্তা, প্রেসিডেন্ট ট্রাম্পের এত ঘনিষ্ঠ একজন সহযোগী সার্জিও গোর ঢাকায় এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করলেন। আবারও প্রশ্নটা উঠলো যে ভারতের চোখেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখছে কিনা। আমি প্রশ্ন তুলেছি আমার বয়ানে যে বাংলাদেশ বিষয়ক মন্ত্রী ভাবছেন কিনা দীনেশ ত্রিবেদীকে মার্কিন যুক্তরাষ্ট্র, যে ভারত থেকে বাংলাদেশে এসে তিনি দেখা করলেন কিনা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে। আর নিশ্চয়ই দেখেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন কথা হয়েছে তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত চীন করিডর ইন্দো প্যাসিফিক কোনো বিষয়ই তাদের মধ্যে আলাপ হয় নাই। তারেক রহমানের সঙ্গে কি আলাপ হয়েছে তাও জানা যায় না, কিন্তু ভারতের সংবাদ মাধ্যম বলছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলাপ হয়েছে সার্জিও গোরের বাংলাদেশের উন্নয়ন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। মানে ঘটনাটা কি? দিল্লিতে আসলে মার্কিন প্রশাসনকে বাংলাদেশ সম্পর্কে রীতিমতো ব্রিফ দিয়ে বুঝিয়ে দলে নিয়ে এসেছে কিনা ভারত? দেখো, বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে আমেরিকা দেখবে এটা বলা, এটা ট্রাম্প মাঝে মাঝে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন, মোদিকে দেখিয়ে বলেছেন আই লিভ বাংলাদেশ টু হিম ইত্যাদি। এগুলি যেটাকে ইংরেজিতে বলে ম্যানার অফ স্পিকিং, যে একটা বলার কথা বলার জন্য বলা। সবাই নিজের অঙ্কে চলে, আর আমেরিকা তো নিজের অঙ্কে চলেই। আমেরিকা আজকে যদি বাংলাদেশের ক্ষেত্রে তার চিন্তাধারা বা তার মূল্যায়ন পরিবর্তন করে, সেটা দুটো কারণ হবে। এক হচ্ছে ভারতের একটা ক্রমবর্ধমান চাপ এই ব্যাপারে রয়েছে, বহুদিন ধরেই রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রয়েছে। আর 2 নম্বর হচ্ছে ভারতকে তাদের প্রয়োজন। ভারত এখানে, আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, হ্যাঁ, ভারতের নাগরিক হিসেবে আমাদের যতই আমরা গর্ববোধ করি, আমাদের এটা মানতে কোনো অসুবিধা নেই, আমরা আকাশে বসবাস করি না, যে ভারত একটা সুপার পাওয়ার না। ভারত চীনও না, ভারত আমেরিকাও না, কিন্তু ভারত হচ্ছে এই পুরো বিশ্ব রাজনীতিতে এবং বিশেষ করে এশিয়ায় দ্য মোস্ট ইম্পর্টেন্ট সুইং স্টেট। অর্থাৎ ভারত যার দিকে থাকবে তার পাল্লা ভারী হবে, মোস্ট ইম্পর্টেন্ট সুইং স্টেট। এটা আমার কথা নয়, পরাগ খান্না বলে আমেরিকাতে বসবাসরত একজন খুব বড় স্ট্র্যাটেজিক এক্সপার্ট, যাকে আমেরিকানরা যথেষ্ট গুরুত্ব দেয়, এটা ওনার কথা, যে মোস্ট ইম্পর্টেন্ট সুইং স্টেট। এবং ভারত এই কারণে এই খেলাটা খেলছে। কি খেলাটা খেলছে? যে আমাদের যেগুলি কোর ইন্টারেস্ট, বাংলাদেশের স্টেবিলিটি, ইটস এ কোর ইন্টারেস্ট ইন্ডিয়া। যে বাংলাদেশ, এই ইউনূস সাহেব যেটা একবারে লন্ডভন্ড করে দিয়ে গেছেন, এটা ভারত পছন্দ করে না। 2 নম্বর হচ্ছে সেখানে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। তো যাই হোক, এই জায়গাতে আমেরিকানদের যারা লোকজন ইতিমধ্যে এসছে এই গত 2-3 মাসে, মার্কো রুবিওর মতো লোকজন, তাদেরকে ভারত কনস্ট্যান্টলি, হ্যাঁ, এই জিনিসটা বুঝিয়েছে এবং খানিকটা বোধহয় সফলও হয়েছে, যে তোমরা এখানে রেজিম চেঞ্জ করে শেখ হাসিনার গভর্নমেন্ট ফেলে দিয়ে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, একটা কেওস সৃষ্টি করেছো, এটা আমাদের জন্য খুব বিপজ্জনক। ইন্ডিয়া ক্যানট টার্ন ইটস গেজ অ্যাওয়ে ফ্রম দিস। এবং এটাকে কেন্দ্র করে যে এখানে প্রবলেমগুলি হচ্ছে, এগুলি নিয়ে আমরা আর, মানে ওই হিন্দিতে বলে আনদেখা নেই কর सकते, মানে আমরা না দেখার ভান করতে পারি না। সিরিয়াস, এখানে যেভাবে ইসলামিক র্যাডিক্যালিজম ইত্যাদি গ্রো করছে,
সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমেরিকানদের মাথায় এটা ঢুকেছে যে আমরা ইউনুসকে বসালাম, তারপরে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, তারেক সাহেবের সরকার বসলো, অথচ সে চীনে গেল এবং চীন এখানে করিডোর করতে চাইছে, এবং এই ব্যাপারে আমেরিকানরা মানে খুবই ক্ষিপ্ত বলে আমার কাছে খবর। এটা বোঝা যাচ্ছে যে খলিল সাহেব যে পররাষ্ট্রমন্ত্রী, তার ওই যে রেফারেন্সটা তুমি দিলে তার প্রেস করে, না কিছুই আলাপানি, সবই গুজব। ইজ আ লায়ার, ইজ আ ড্যাম লায়ার। মানে রাখাইন করিডোরের কথা গুটেরাস বলে গেছে, ইটস অল অন মিডিয়া। আর আমেরিকানরা এটা বিভিন্ন সময় বলে গেছে, ওদের অ্যাডমিরাল লাবাউচার এসছিলেন, ডোনাল্ড লু এসছিলেন, এই জিনিসগুলি বলে গেছে। এটা শেখ হাসিনা শুধু না, এটা আরো অন্য সূত্রে আমরা জানি। আর এটা সব থেকে বড় প্রমাণ তো হচ্ছে যে আমেরিকানরা যদি রাখাইন করিডোরের কথাই না বলে থাকে, তাহলে হঠাৎ করে ওয়াকার সাহেব সেই সময় ব্লাডি করিডোর বলে চেঁচামেচি করলেন কেন? সো খলিল, আই এম সরি টু সে, হি ইজ আ চিপ গাই। আই থট ইজ সাম কাইন্ড অফ এ ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড, সস্তার ধরনের লোক, যে বললো এ সব আপনাদের গুজব, সব গুজব। আর বাংলাদেশের তো প্রেস, ওখানে কিছু করার ক্ষমতাও নেই, কিছু করলে আবার মব টব হয়ে যাবে, বাড়িতে আক্রমণ হয়ে যাবে, এই জন্য ওনাকে কেউ কিছু লায়ার, কিছুই আলোচনা হয়নি। আর হুমায়ুন কবির তো মানে একটা ফ্যা ফ্যা করে 32 কবাটি বাহির করিয়া উনি হাসিতে সবসময় উনি প্রসন্ন, উনি হ্যাঁ করছেন। যে এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে করিডোর নিয়ে আলোচনা নেই, চীনে গিয়ে এইটা আলোচনা নেই, ওটা আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে? বাংলাদেশের চমচম খেতে আমেরিকানরা ভালোবাসে কিনা এটা আলোচনা হয়েছে। হি থিঙ্ক উই আর অল ফুলস। তো এখানে একটা কথা, যে এমন কিছু খলিল সাহেবকে চাবি দিয়েছে এক কথায় এই সার্জিও গোর, হ্যাঁ, আর চাকর বাকররা তো ধমক খেলে আর কি করবে, গিড়গিড় করতে পারে, বা তাদের থেকে যারা আরেকটু নিচে আছে তাদের ওপরে রাগটা দেখাতে পারে। তো খলিল সাহেব আমেরিকানদের চাকর, ওনাকে চাবি দিয়েছে। এখন উনি আর কিছু না পেয়ে বাংলাদেশের যারা সাংবাদিক তাদেরকে, হ্যাঁ এটা ঠিক না, আপনারা গুজব শুনেন, সবই গুজব, সত্যি কোনটা ভাই তোমার? তো এই জায়গাতে আমি একটা কথা আমি জানি, খুব দায়িত্ব নিয়ে আমি বলছি, 3টে জিনিস হয়েছে। এক নম্বর হচ্ছে যে সার্জিও গোর ট্রাম্পের বাড়ি, ট্রাম্পের কাছের লোক, বিশেষ দূত, সে দিল্লিতে চাইলে ইন্ডিয়ার সাথে কোন রকম আলোচনা করতে হলে সে তো ফোন করে জয়শঙ্করের অফিসে ঢুকে যায়, আমি যতটুকু জানি 2 ঘন্টার মধ্যে মোদির অ্যাপয়েন্টমেন্ট পায়। ওয়াই শুড হি মিট দীনেশ ত্রিবেদী অফ অল প্লেসেস ইন ঢাকা? দিস ইজ এ সিগনাল। ওখানে 1.5 ঘন্টা ধরে বসে আলোচনা, কি আলোচনা করেছে আমি আমি এক্সাক্ট জানি না, কিন্তু তার রেজাল্টটা কি সেটা আমি মোটামুটি জানি। কারণ দীনেশ ত্রিবেদী ওখানে আলোচনা করার পর উনি দিল্লি গেছেন। একদিকে দেখো দিল্লিতে ফিরেছেন দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সাথে বাংলাদেশে কথাবার্তা বলে, আরেকদিকে আমাদের বিদেশ সচিব, ইন্ডিয়ার বিদেশ সচিব বিক্রম মিশ্রি চায়নাতে নানা রকম আলোচনা করে এই দেশে ফিরেছেন। আর চীন এই প্রথম, বহু যুগে আমি বলতে পারি গত 10-15 বছরে তো নাই, কারণ চীনের সাথে জবের থেকে এই লাদাখ টাদাখ নিয়ে গোলমাল হচ্ছে। তার আগেও আমি বিবিসিতে থাকতে আমার যতটুকু মনে পড়ে 2005-06-তে একবার বোধহয় হয়েছিল, মানে কোনো ভারতীয় রাষ্ট্রদূত বেইজিং এ অবস্থান করছে, তাকে তিব্বতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিক্রম দোরাইস্বামী যে একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আমাদের, তারপরে ইংল্যান্ডে, উনি এখন চীনের রাষ্ট্রদূত। এবং এক বিক্রম মিশ্রি বিদেশ সচিব, আরেক বিক্রম দোরাইস্বামী, মানে এই 2 বিক্রমের বিক্রমে চীনারা মোটামুটি এখন আমাদের লাইনে। চীনারা যেটা করেছে খুব তাৎপর্যপূর্ণ, এবং দিস এ সিগন্যাল। চাইনিজরা কিন্তু খুব সিগন্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, আসলে ওদের যা ভাষা কারো পক্ষে তো শেখাটা খুব ডিফিকাল্ট, 10,000 ক্যারেক্টার শিখতে, তাই জন্য ওরা সিগন্যালে কথাবার্তা খুব ভালো বলতে শিখেছে, সো দ্যাট দে ক্যান গেট দেয়ার পয়েন্ট অফ ভিউ অ্যাক্রস। তো সিগন্যালটা কি? সিগন্যালটা হচ্ছে যে হিন্দু তীর্থযাত্রীদের যে তিব্বতে যে পবিত্র মানস সরোবর, সেখানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে চীন। বহুকাল পরে এটা হয়েছে, লাদাখে গন্ডগোলের পরে এই প্রথম। 2 নম্বর হচ্ছে বর্ডার ট্রেড, চীনের সাথে ভারতের যে বিভিন্ন পয়েন্টগুলো, নাথুলা, লিপুকলে, এইসব জায়গাতে চীনের সাথে দীর্ঘ সীমান্ত, সেখানে আবার নতুন করে শুরু হচ্ছে। এখন বিক্রম দোরাইস্বামী অ্যাপারেন্টলি
তিব্বত যাচ্ছে, এই 50-55 জন ভারতীয় তীর্থযাত্রী আসবে, তাদের জন্য ব্যবস্থাপনা তদারকি করতে, কামন, আই ডোন্ট বাই দিস। হ্যাঁ, একটা রাষ্ট্রদূতকে এই কাজে, হ্যাঁ, অ্যাম্বাসেডার হ্যাজ টু গো, 40-50 জনের ব্যাপারে একটা কি বলবো, একটা ফার্স্ট সেক্রেটারি মোর দেন এনাফ। আর এগুলি তো সীমান্তবর্তী অঞ্চলে আমাদের লোকজনের সাথে চীনাদের কথাবার্তা হবে। চীন আর ভারত তার মানে পরিষ্কারভাবেই বোঝাতে চাইছে যে মানে সীমান্তে তাদের কোনো কোনো জায়গায় সমস্যা আছে বটে, কিন্তু সম্পর্কটা এতটাই মৈত্রীর হয়ে উঠেছে যে এমনকি তিব্বতের মতো স্পর্শকাতর জায়গার যে সীমান্ত, সেখানেও ভারতীয়দের অবাধ প্রবেশাধিকারের একটা ব্যবস্থা তারা করে নিয়েছে। এবং ভারত এই যে তৈরি, মানে এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছে এমন একটা স্পর্শকাতর সময়ও, যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত সকলকেই এক পথে মনে হচ্ছে, তাদের মধ্যে একটা মৈত্রী হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য কি বার্তা, বাংলাদেশকে সেখানে কি বার্তা দেয়, বাংলাদেশের কাছে এদের প্রত্যাশা কি? চীন তো চাইবে তাদের প্রজেক্ট গুলো চলুক, আর মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত চাইবে তিস্তা না হোক, করিডোর না হোক। না না, তিস্তা না হোক না, তিস্তা যেটা হচ্ছে এটা নিয়ে ভারতের একটাই যে ওখানে চাইনিজ ইঞ্জিনিয়ারদের কাভারে যদি কোনো ইন্টেলিজেন্সের লোক থাকে, নাহলে তিস্তাতে ডাউনস্ট্রিমে বাংলাদেশ তার দেশের ভেতরে পানির যাতে বেশি সুরাহা হয়, ওয়াটার ম্যানেজমেন্ট ইত্যাদি করবে, এটা নিয়ে ভারতের পার্সে প্রজেক্টটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু ওই ওখানে মানে ইটস ক্লোজ টু চিকেন নেক, ওইসব কারণে কি, এটা এমন কিছু বিরাট ব্যাপার নয়। শোনো, এখানে 3টে ব্যাপার ভারতের ক্লিয়ার প্রত্যাশা, হ্যাঁ, এবং ভারত এই মর্মে কাজ করে যাচ্ছে। এবং ভারত এখানে একটা জিনিস, মানে প্রথম কথা হচ্ছে যে চীন এখানে করিডোর করতে চাইছে, মার্কিনরা আবার তার পাল্টা এখানে রাখাইন করিডোর, এখন বলা হচ্ছে যে ইরানের সাথে যদি যুদ্ধের অবস্থাটা আরো খারাপের দিকে যায়, তাহলে বাংলাদেশের লজিস্টিক্স বেস ফেস। ভারত একটা জিনিস সবসময় চায় না, কোনোদিন চায় না এটা। যখন রাশিয়ানরা আফগানিস্তানে ঢুকেছিল, তখনও ইন্দিরা গান্ধী ব্রেজনেভকে বলেছিল যে এত এইগুলি করার দরকার নেই, যে একটা সুপার পাওয়ার রাইভালরি একেবারে তার দোরগোড়ায় এসে হাজির হবে, এটা ভারত চায় না। এটা অনেকটা মানে খুব বড় বড় গুন্ডা পান্ডারা এই পাড়াতে এসে, যারা পাড়ার দাদা আর কি, এখানে এসে গোলমাল করলে এই পাড়ার দাদারা খুব নার্ভাস হয়ে যায়, মানে অনেকটা এরকম ব্যাপার। ভারত এটা চায় না যে এক সময় যেরকম সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত আমেরিকান রাইভালরি ওখানে এসছে, তার কুফল আমরা দেখেছি। হ্যাঁ, আফগান জিহাদের নামে পাকিস্তানিরা ওই সুযোগে কাশ্মীরের জিহাদটাকেও তুলেছে অনেক জায়গায় ভারতের সঙ্গে। এখানে এখন একদিকে চীন মায়ানমারের করিডোর, এখান থেকে বাংলাদেশে করিডোর ঢোকাবে, এটাকে আটকাবার জন্য আমেরিকানরা এখানে পাল্টা করবে, গোলমাল পাকাবে, এটা ভারত চায় না। ভারত চায় না, কারণ ভারতের কথা হচ্ছে চীন যেসব প্রজেক্ট করছে করুক, চীন যে প্রজেক্ট করছে ওয়াই করিডোর, করিডোর বলা মানেই হচ্ছে যে এখানে মানে এমনিতেই চীনা কোনো লোক বা কোনো ইঞ্জিনিয়ার বা কেউ কোম্পানির লোক যদি মায়ানমারের থেকে ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকতে চায়, ওই বর্ডার দিয়ে ঢুকতেই পারে। করিডোর মানে এটার একটা অন্য কনোটেশন চলে আসে, এবং খানিকটা মিলিটারি কনোটেশন চলে আসে। সেটা আমেরিকানরাই, খলিলরাই, রজার খলিল যতই এটাকে প্লে ডাউন করুক, আমেরিকানদের যখন রাখাইন করিডোর তারা চেয়েছিল, যেটাকে ওয়াকার সাহেব ব্লাডি করিডোর বলে গালাগাল করেছিল, দেয়ার ওয়াজ এ মিলিটারি কনোটেশন টু ইট। তো এখানে মিলিটারি কনোটেশনটা কি? আমেরিকানরা চাইছে এই করিডোর ব্যবহার করে মায়ানমারের সিভিল ওয়ারে গেরিলা গোষ্ঠীগুলিকে সাহায্য করা, যাতে করে ওখানে চীন বিপদে পড়ে, এবং চীনের অত্যন্ত অনুগত মায়ানমারের জুনটা বা মিলিটারি তারা প্যাচে পড়ে। আর এটা অবভিয়াসলি চীন কাউন্টার করতে চাইছে, ওই জায়গা দিয়ে করিডোর ঢুকে যাতে আমেরিকানদের ঢোকার রাস্তাটা বন্ধ হয়। এখন এই চীন আর আমেরিকার টানাপোড়েন, এই টাগ অফ ওয়ারে এই পুরো অঞ্চলটা অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এটা মোটামুটি চাইনিজদেরও ইন্ডিয়ানরা বুঝিয়েছে, আমেরিকানদেরও, যে ওয়ান ইরান ইজ ব্যাড এনাফ। পুরো এশিয়া না পুরো পৃথিবীর জন্য একটা ম্যাসিভ ক্রাইসিস, এনার্জি থেকে শুরু করে সব দিক থেকে। তো ওয়ান ইরান ইজ ব্যাড এনাফ। আরেকটা ফ্ল্যাশ পয়েন্ট এই মায়ানমার বাংলাদেশ এই অঞ্চলে, প্লিজ ডোন্ট ডু ইট। এটা আমাদের তীব্র আপত্তি আছে। তোমাদের যে নর্মাল ডিপ্লোম্যাটিক ব্যাপার ট্যাপার, নর্মাল রিলেশনশিপ, এগুলি করো, এগুলি কোনো ব্যাপার না। কিন্তু এখানে এই করিডোর ডিপ্লোমেসিটা বন্ধ করো, কেন এই করিডোর নিয়ে টানাপোড়েন করতে গেলে
তোমাকে আটকাতে ও আসবে, ওকে আটকাতে তুমি যাবে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সার্জিও গোরের সফরে কি বার্তা থাকতে পারে বলে আপনারা শুনছেন, জানছেন বা না, ধারণা করছেন? আপনার বিশ্লেষণ কি বলে? মানে আহ আহ, এই যে দীনেশ ত্রিবেদীর দিল্লি চলে গেলেন আবার সার্জিও গোরের সঙ্গে বৈঠকে, সেটাও আপনি উল্লেখ করলেন, সেটাই বা কিসের ইঙ্গিত? না, সার্জিও গোরের সাথে বৈঠক করার পরে দীনেশ ত্রিবেদী ফিরে গিয়ে উনি ক্যাবিনেট কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটা আমাদের পার্লামেন্টারি কমিটি আছে, হ্যাঁ ক্যাবিনেট কমিটি, যেটা দিস নট দ্য পার্লামেন্টারি কমিটি যার হেড হচ্ছে শশী থারুর, এটা হচ্ছে ক্যাবিনেট কমিটি যার সদস্য মোদি, অমিত শাহ, ফরেন মিনিস্টার জয়শঙ্কর, নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার, আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। হ্যাঁ, এখন বোধহয় ট্রেড মিনিস্টার পীযূষ গোয়েলও আছে এর মধ্যে। যাই হোক, এদেরকে দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সাথে কি ওনার মিটিং হয়েছে এটা ব্রিফিং করেছে। এবং এই ব্রিফিং এর পরে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে মোদি সাহেবের কথাতেই শেখ হাসিনাকে গিয়েও উনি ব্রিফ করেছেন দীনেশ ত্রিবেদী। হ্যাঁ, তো এই মোদিদের ব্রিফ করার পরে মোদি নাকি ওনাকে বলছে বহনজি কবি। হ্যাঁ, কারণ একটা জিনিস মোদি প্রথম থেকেই আমাদের সব অফিসারদের ক্ষেত্রে এটা বলা আছে, অজিত ডোভালের ক্ষেত্রেও বলা আছে, এদের ক্ষেত্রেও, যে বহনজি কো পিকচার মে রাখিয়ে, মানে বহনজি শুড বি ইন দ্য পিকচার, এনিথিং অ্যাবাউট বাংলাদেশ শি শুড বি কেপ্ট ইন দ্য পিকচার, নাথিং হ্যাপেন্স বিহাইন্ড হার ব্যাক। প্রধানমন্ত্রীর একটা ক্লিয়ার নির্দেশ আছে যে যে কোনো ব্যাপারই বাংলাদেশ সম্পর্কিত হলে, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছে, উনি আমাদের অতিথি, এবং বাংলাদেশের কোনো ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হলে বা কোনো ডিসিশন আমরা নিলে আমরা ওনাকে কনফিডেন্সে নিয়ে ওনাকে জানিয়ে পুরো ব্যাপারটা করতে হবে এবং ওনার মতামতটা শুনতে হবে। এখানে যারা বলে কিছু ব্লগার আছে না যে ইন্ডিয়ার কথায় শেখ হাসিনা ওঠে, ওটা একদমই তাই না। শেখ হাসিনা পরিষ্কার, মানে উনি এইসব ব্যাপারে মানে ভেরি পেট্রিয়টিক এবং খুবই দেশপ্রেমিক, এবং উনি ওই এই ব্যাপারে উনি খুব পার্টিকুলার যে আমার দেশের ব্যাপারে আমাকে, এটা ইন্ডিয়ানরাও খুব রেসপেক্ট করে যে বহিনজি কথাই এবং শেখ হাসিনা কে জানিয়ে ব্যাপারটা। তো এই জন্য দীনেশ ত্রিবেদী ওনাকে গিয়ে ব্রিফিং করেছে, করে আজকে দীনেশ ত্রিবেদী ঢাকায় ফিরে গেছে। এখন এখানে রজার ফলিলরা যতই ভুলভাল কথা বলুক, হ্যাঁ, এখানে দুটো ব্যাপার নিয়ে হয়েছে। একটা ব্যাপার পরিষ্কার ভাবে আমেরিকানদের ইন্ডিয়া জানিয়েছে যে তোমরা হয়তো ওই রাষ্ট্রপতির ওইখানে ইউনুস আমরা মানব না। We have serious problem with Yunus. You may love Yunus, you may be very fond of Yunus, but we have serious problem with Yunus. Sorry. এবং এটা যদি হয় তো ঠিক আছে, ওখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইত্যাদি। অর্থাৎ ইন্ডিয়া পরিষ্কারই এই জায়গাতে ইউনুস না, তাহলে বিএনপি নিজের লোক কাউকে দাঁড় করাবে, ইন্ডিয়া তাকে ব্যাক করবে, যাকে বিএনপি করবে। বিএনপি হয়তো নিজেদের কোনো সিনিয়র লিডার, এটা একটা ব্যাপার। কেন ইউনুস এই জায়গাটাতে আবার তালগোল পাকাবে, গোলমাল পাকাবে, আরো বেশি গন্ডগোল হবে। এবং এই যে স্টেবিলিটির কথা ইন্ডিয়ানরা সামনে আনতে চাইছে, যে দেশে স্টেবিলিটি ফিরে আসুক, একটা ইলেক্টেড গভর্নমেন্ট স্টেবল হোক, একটা নর্মাল ডেমোক্রেসি ফিরে আসুক সেখানে, এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা উঠুক, এইটা মানে ইন্ডিয়া, এটার জন্য এটা এটা সার্জিও গোরকেও বলা হয়েছে, মার্কো রুবিওকেও বলা হয়েছে, আমেরিকানদের সাথে যে স্তরে, যে ভাই আজকে ইন্ডিয়াতে কংগ্রেস যদি ব্যান হয়ে যায় তো ইন্ডিয়াতে ডেমোক্রেসি থাকবে? তো আওয়ামী লীগ তো কোনো এক হুজুর দুই হুজুর এই নেজামত খেলাফত টাইপের পার্টি না, ইটস এ মেজর পার্টি, ইটস দি বিগেস্ট পার্টি। ব্যানটা তুলতে হবে, তারপরে বিচার আচার যা হয় হবে, সেটা হচ্ছে অ্যান্ড দেয়ার শুড বি এ প্রপার রুল অফ ল অনুযায়ী বিচার টিচার হবে, যা খুশি তাই সেটা না। তো এইটা কেন? এটা বাংলাদেশের স্টেবিলিটি ফিরিয়ে আনার জন্য একটা নর্মাল ডেমোক্রেটিক প্র্যাকটিস এখানে দরকার। যে কথা মায়ানমারকেও আমরা বলেছি, কি চায়নার টিবেটের ক্ষেত্রে আমাদের কিন্তু পজিশন এখানে কনসিস্টেন্ট, যে ইউ ডিসকাস উইথ দালাই লামা, টেক হিম ব্যাক, হি ওয়ান্টস টু গো ব্যাক, সে ফিরে যেতে চায় তিব্বতে, সে তিব্বতে মানে মারা যাওয়ার আগে তিব্বতে ফিরে যেতে চায়, তো তার সাথে আলোচনা করো। কেন? যে ইন্ডিয়া নিজে যেটা করে, যে ইন্ডিয়ার সার্বভৌমত্ব মেনে নিলে, সংবিধান মেনে নিলে, যে ইন্ডিয়ার বিরুদ্ধে 20 বছর রিভোল্ট করেছে, বিদ্রোহ করেছে, সে তো ইন্ডিয়ান স্টেটের চিফ মিনিস্টার হয়েছে, লালডেগার মতো লোক, জোরাম থাঙ্গার মতো লোক 20 বছর ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া সৈনিকদেরকে গুলি করে মেরেছে, তারপরে টক্স করে তারপরে তো সে মিজোরামের চিফ মিনিস্টার হয়েছে। তো ইন্ডিয়া এইটা মানে একটু স্ট্রেচেবল ব্যাপারটা,
এই জিনিসটা সবার উপরে ইনফ্লুয়েন্স করছে এই রিজনে। কেন? যে এগুলি তোমরা যদি না করো, তিব্বত নিয়ে আজকে চীন যদি তার এই অর্থোডক্স পজিশনে দালাই লামা এরা এই করছে সেই করছে, তো এটার সুযোগ আমেরিকা নেবে। আমেরিকা তিব্বত অ্যাক্ট করেছে, আমেরিকা তিব্বতকে আবার ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলি আমরা দুদিকেই কমিউনিকেট করে যে আমেরিকাকে রেস্ট্রেইন করা, কেন আমেরিকা ইজ দি প্রবলেম পাওয়ার হিয়ার। আমেরিকা এখানে এসে গোলমাল পাকাবে, আমেরিকা আর কিছু করবে না। ইরানে গোলমাল পাকিয়েছে, এখানেও গোল। তো ওকে রেস্ট্রেইন করা আর চায়নাকে এই লাইনে আনা যে আলটিমেটলি তুমি ডেমোক্রেসি মানো না মানো, কিন্তু তোমার দেশের লোক তার সাথে কথাবার্তা বলো। বাংলাদেশেও তাই, বাংলাদেশেও তোমরা আওয়ামী আমেরিকা লীগ আমেরিকা রিস্ট্রেইন হওয়ার এই বুদ্ধি তো পৃথিবীর কোথাও নেয় না, বিশেষ করে ট্রাম্প তো নেনই না। তাহলে এই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে এই কথা বোঝাচ্ছে কি করে ভারত যে মানে এই এলাকায় আরো গন্ডগোল না বাড়িয়ে একটা সমাধানের পথে যেতে হবে, কিংবা বাংলাদেশেই শেখ হাসিনা, আওয়ামী লীগ ভারতের যেমন মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো তার সম্পর্কটা কখনো ভালো ছিল না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন কেন মনে করছে সবক দেওয়া জরুরি বর্তমান সরকারকে যে এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে? দেখো, আমরা একটা জিনিস খুব ভালো বোঝে, হুইচ সাইড অফ দ্য ব্রেড ইজ বাটার, মানে মাখনটা পাউরুটির কোন দিকে, এটা ওরা খুব ভালো বোঝে। ওরা আগে যতক্ষণ ভারত ওদের সাথে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেছে, মোদিজি একটু নরম সুরে গিয়েছেন, ততদিন ওরা নানা রকম গোলমাল পাকিয়েছে। এখন আমরা ব্রিক্স কার্ডটা প্লে করছি, ইন্ডিয়া ইজ প্লেইং দ্য ব্রিক্স কার্ড, যে বাবা তোমার যে পৃথিবীতে এত মাতব্বরি, এটা তো তোমার যুদ্ধ বিমানের জন্য না, এয়ারক্রাফট ক্যারিয়ার জন্য না, এটা ডলার। তো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, ইন্ডিয়াকে নানা রকম ঝামেলার মধ্যে ফেলার ব্যাপারগুলি করো, শুল্ক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে, আমরা ব্রিক্স কারেন্সিতে যাব। আমরা অলরেডি রাশিয়ার সাথে রুপি রুবেল ট্রেড হচ্ছে, চীনের সাথে আমরা এইসব করে আমরা ব্রিক্স কারেন্সিতে যাব। আমেরিকা ইজ ফিনিশ। একদিকে ব্রিক্স কার্ড, আরেকদিকে জাপানের সাথে তুমি লক্ষ্য করো, জাপান আমেরিকার মতোই আমাদের সাথে কোয়াডে আছে, কিন্তু জাপানের সাথে আলাদা একটা সম্পর্ক দেখা যাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী যখন এখানে আসলেন, নরেন্দ্র মোদী তাকে ছোট বোন বলে উল্লেখ টুল্লেখ করে, এই ভাই বহিন ডিপ্লোমেসি, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়, বহিনজি, এইসব জিনিস হচ্ছে, এগুলি তো আমেরিকানরা বুঝবে না। এই বহিন টহিন এগুলি আমেরিকানরা বোঝে না। হ্যাঁ, তো এই জিনিসটা ওরা বুঝতেই পারে না যে এই যে এশিয়ান কালচারাল যে কতগুলি টিপিক্যাল ব্যাপার ট্যাপার আছে, তো এইগুলি করে টরে ইন্ডিয়ার একদিকে জাপানের সাথে খুব ক্লোজ একটা ব্যাপার হচ্ছে। আর এই জিনিসটা বাংলাদেশের যারা মহাপ্রভুরা বসে আছেন, যারা ভাবে ইন্ডিয়া টিন্ডিয়া বাদ দিয়ে আমাদের চলবে, আমরা আমেরিকার, যে আমেরিকাও এখন এই বার্তা যে বাবা টেক ইন্ডিয়া ইন্টু কনফিডেন্স, এর জন্য সার্জিও গোরার দিনেশ ত্রিবেদীর মিটিং। জাপানের থেকেও এই বার্তা আসছে, কেন জাপান প্রচুর এক্সটার্নাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বাংলাদেশকে দেয়। হ্যাঁ, তো জাপানকেও চটানো এই তারেক সরকার কেন কোনো বাংলাদেশের সরকারের পক্ষেই সম্ভব না। হ্যাঁ, কারণ এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স দরকার এদের। এই জায়গাতে ইন্ডিয়া এই মাল্টি অ্যালাইনমেন্টের যে খেলাটা খেলেছে, এটা এখন আমেরিকানরা বুঝতে পারছে যে এদের চটালে অসুবিধা হবে। আমেরিকানরা শোনো, আমেরিকানরা তাকেই বুলি করে যারা বুলিড হয়। ওরা যখন শুল্ক নিয়ে আমাদের বুলি করছিল, মোদিজি একটু নরম সুরে গাইছিলেন। আজকে মোদিজিও বুঝতে পেরেছেন যে নিজের গদিতে টান পড়েছে। এই দিল্লিতে যে ওই বাংলাদেশের কায়দায়, নেপালের কায়দায় যে এই জেন জিপি, এখন মোদিজিও একটু হার্ড লাইন নিচ্ছে, যেহেতু গদিতে টান পড়েছে। তাতে করে কি হয়েছে, ভারতের রাজনীতিতে একসময় যে সফট লাইন আমেরিকায় জয়শঙ্করের লাইন, এর থেকে সরে আবার হার্ড লাইন অজিত ডোভালের লাইনে মোদিজি আসতে বাধ্য হচ্ছেন। আর এখানে ইন্ডিয়া ব্রিক্স এর চেয়ারপারসন, এবার ইন্ডিয়া ব্রিক্স এর সামিট হোস্ট করবে। এই সামিট হোস্ট করার ক্ষেত্রে চীনের সাথে তার আগে একটা বাইলেটারাল বোঝাপড়া আমরা করে, তো ইন্ডিয়া এই মাল্টি অ্যালাইনমেন্ট দিয়ে যেটা করছে আমেরিকাকে, মানে ওয়ার ইট ইজ গোয়িং টু হার্ট, যে জায়গায় আমেরিকা ঘুষি মারলে ব্যথা পাবে। এখন তারেক রহমানকে কি করতে হবে? মানে চাপ এসেছে সে তো বোঝা যাচ্ছে, আবার একটা তালিকাও দেখা গেল তার হাতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সার্জিও গোরের মিটিং এর সময়, এবং ভিডিওতে দেখলাম তিনি দেখাচ্ছেন সেই তালিকা। অনেকেই বলছেন ওটা কি কি করতে হবে সেই অ্যাসাইনমেন্টের তালিকাও হতে পারে, কিন্তু তাকে আসলে কি করতে হবে? আপনি আগেও আমার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন এই যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না, সাউথ আফ্রিকা, ইরান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের যে জোট,
ব্রিক্স, এই ব্রিক্সেও শেখ হাসিনা আওয়ামী লীগ প্রসঙ্গটা ভারত ওঠাবে, কারণ ওই ফোরাম দিয়েও খেলতে চাইছে। সেখানে তারেক রহমানকেও দাওয়াত দেওয়া হয়েছে বিমস্টেক সভাপতি হিসেবে। মানে তারেক রহমানকে এখন কি করতে হবে, কি করলে বোঝা যাবে যে উনি যে চাপ প্রয়োগ হচ্ছে সে চাপ কাজ হচ্ছে কিনা? কারণ নানা রকম প্রতিশ্রুতি দিয়ে তো উনি ডিসেম্বরে দেশে ফিরেছিলেন, রাখেন নাই তো একটা প্রতিশ্রুতিও। হ্যাঁ, তো প্রতিশ্রুতি দিয়ে, শোনো, এখানে একটা কথা আমি পরিষ্কার বলি, 2001-এও যখন ওনার আম্মু ক্ষমতায় এসেছিলেন বেগম জিয়া, তখনও তো ইন্ডিয়া, তখন বাজপেয়ী সরকার, হ্যাঁ, তারা বিএনপি থাকা অবস্থায়, এই যে ভারতকে বলা হয় যে ভারত আওয়ামী লীগের বাইরে কাউকে দেখে না, হ্যাঁ, ওয়ান বাস্কেট পলিসি, তো তখন তো এই মাল্টিপল বাস্কেট পলিসি ইন্ডিয়ানরা চেষ্টা করেছে। হ্যাঁ, বেগম জিয়ার সাথে ভালো সম্পর্ক, তারেক রহমান তখন কিছুই না, উনি হাওয়া ভবন করতেন, তখন উনি পার্টিরও কিছু না, উনি গভর্নমেন্টেরও কিছু না, কিন্তু হি ওয়াজ ইনভাইটেড, তাকে দিল্লিতে যথেষ্ট মানে সম্মান নিয়ে তাকে রিসিভ করা হয়েছে। তারপরে কি হলো? তারপরে 10 ট্রাক অস্ত্র, কার জন্য? পরেশ বড়ুয়ার জন্য। তো তারেক রহমানের এই অতি চালাকি করতে গেলে ইন্ডিয়া কি করে তারেক রহমানকে সাহায্য করতে পারে, আই এম ইউজিং দিস টার্ম কনসিয়াসলি, আমি এটা এমনি চাই না। বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশকেও আমাদের দরকার, আর ইন্ডিয়াকেও বাংলাদেশের দরকার, এই জায়গা থেকে রিলেশনটা হচ্ছে। তুমি যদি অতি চালাকি করার চেষ্টা করলে একটা জিনিস তারেক রহমানকে মনে রাখতে হবে, উই আর ইউর নেবার, উই আর অন 3 সাইডস। ইলেকট্রিসিটির থেকে, পানির থেকে, সবকিছুর জন্য আমার কাছে তোমার আসতে হবে ভাই সাহেব। তোমার আমেরিকা তোমাকে বাঁচাবে না, চীনও তোমাকে বাঁচাবে না, আর পাকিস্তান নিয়ে তোমাদের যে লম্পজম্প ইউনুস সাহেব যেটা শুরু করেছিল, এখানে সব টেরোরিস্ট লিডার এহতেশাম জাহেরির মতো লোক আসছে, পাকিস্তান তোমাকে ওই আম খাওয়াবে, যে খলিল সাহেবকে আম দিয়েছে ওই আম অব্দি, এর বেশি কিছু দেবে না। হ্যাঁ, আর কিছু তোমাদের ওই এতিমখানায় ওদের লোকজন গেছে, ওই সুইসাইড বম্বার টম্বার ওইসব, তেহরিকে তালেবানের একটা লোককে আজকে ফেরত দিতে, আসলে গঙ্গা পানি চুক্তি টুক্তি আবার নবায়ন করবে না, এসব চাপও খেলবে ভাবছে। পাকিস্তানের সাথে অপারেশন সিন্দুর হলো পেহেলগামের অ্যাটাকের পরে, তারপরে কি হলো? যেই চুক্তি 1960-তে হয়েছিল, ইন্ডাস ওয়াটার ট্রিটি, সেই ওয়াটার ট্রিটি নিয়ে ইন্ডিয়া কি খেলাটা পাকিস্তানের সাথে খেলছে সেটা দেখে নাও। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট উইথ বাংলাদেশ, আমি তোমাকে আবারও বলছি, বাট উই শুড নট বি ফোর্সড। কারণ এটা যদি তারেক সাহেব মনে করে এই খলিল সাহেবদের কথায়, চাকর বাকর আমেরিকার, যে ইন্ডিয়া বাদ দিয়ে আমাদের হয়ে যাবে, আমরা আমেরিকা, এবং ইন্ডিয়া আমেরিকার কথা শুনবে, ইন্ডিয়া তার স্ট্র্যাটেজিক অটোনমি রাখবে। ইন্ডিয়া ইজ নট মালদ্বীপস, প্লিজ রিমেম্বার দিস। ইন্ডিয়া ওই আমেরিকাকেও কি করে চাপে রাখতে হয় সেটা জানে, চীনকেও কি করে চাপে রাখতে হয়, মানে উইল প্লে ওয়ান এগেইনস্ট আনাদার, সোজা হিসাব যেটা, চীন দিয়ে আমেরিকাকে আটকানো, আমেরিকা দিয়ে চীন, ক্যান উই নো হাউ টু ডু ইট, উইল প্লে ইট। আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি আমরা রাখবো, আমরা কারো দালাল টালাল না, ওকে। আর এই জায়গাতে তারেক সাহেব ইউনুসের লাইনে যদি চলে যে আমেরিকার দালালি করলে আমার হয়ে যাবে, করুক করুক, ইন্ডিয়াকে দরকার হবে কিনা সেটা দেখা যাক, হ্যাঁ, বা শুধু চীনের খাতিরদারি করলে হয়ে যাবে কিনা দেখা যাক। আমার কথা হচ্ছে, আমি তোমার সাথে সুসম্পর্ক চাই, উই মেড অল দ্য জেস্টার্স, 2001-এও আমরা সেটা করেছি, আর এবার বিএনপি সরকার আসার আগের থেকে শুরু করে পরেও সেটা করেছে। এরপরে যদি তোমরা আমাদের এই মেসেজ দাও, মানে বাংলাদেশ যদি এই মেসেজ দেয় যে উই ক্যান ডু উইদাউট ইন্ডিয়া, আমরাও দেখি ভাই, প্যাঁচে পড়লে তখন ডিজেলটা তো ওই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়েই গেছে, যেটা নিয়ে শেখ হাসিনাকে এত গালিগালাজ করা হচ্ছে। সেটাই সবচেয়ে বড় সত্যি আসলে, যে ভারতেরও বাংলাদেশকে দরকার, বাংলাদেশেরও ভারত, দুজনেরই দরকার, অফকোর্স। দুদেশের স্থিতিশীলতাও ভীষণভাবে দরকার। অসংখ্য ধন্যবাদ সুবীর ভৌমিক, ধন্যবাদ।